5ই অগাস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে, আপনি এদের ভাবতে না চাইলেও, এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে। যেমন কোনো মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে, এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ। রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে, নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ। আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, শ্রমিক যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে। এমনকি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে, তারা বেশি কেন কাতরালো, তারা কেন টাকা চাইলো, এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল, এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে, এমনও বলেছে। অর্থাৎ চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে, দেখেন ভাই আমি কিছু করতে পারছি না, শেখ হাসিনা ফেরত এসেছে। নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে, আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে, আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম, ফেসিস্ট, নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত 5.5 মাস ধরে চিন্তা করে দেখুন তো, যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চায়নি। ধরা যাক আপনি তাদেরকে নিয়ে 2 দিন আলোচনা করলেন না, 3 দিনের মাথাতে একজন আরেকজনের গাড়িতে ধাক্কা মেরে বলবে আমাকে খুন করতে চেয়েছে, আমার গাড়ি ধাক্কা দিয়েছে। কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এক লোক সম্পূর্ণ একটা ডাইলখোর, একটা ড্যান্ডিখোর, রংপুরের এক ছেলে, সে বলছে তাকে নাকি হত্যার হুমকি দিয়েছে, নিজেই তার নিজের দরজার মধ্যে লিখে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক দ্যাট। অর্থাৎ প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে, আলোচনা একটা বস্তু হতে চাইছে, এইটা তো আছেই। প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজাহার একটি বই লিখেছিল গত বছর। এই বইটির নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন। এই বইটি ভেরি ইন্টারেস্টিং, যদিও তার বইয়ের প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা দরকার এই বইটা নিয়ে। এই বইটা গত বছর যখন লেখা হলো বা প্রকাশিত হলো, আমি সাথে সাথেই উইদিন 2 or 3 days আমি বইটা কিনি। এবং গত বছর এই বইটা যখন আমি কিছু অংশ পড়ছিলাম উল্টে পাল্টে, আমার কাছে তখন অবাক লাগলো যে বাংলাদেশে থাকা অবস্থাতে বাংলাদেশের সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলছে, মুক্তিযুদ্ধকে অপমান করছে, বাংলাদেশের সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে, অনেক কথাবার্তা কিন্তু বলছে এই বইয়ের ভেতরে। বাংলাদেশের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন, তারা হয়তোবা এই বইটির ব্যাপারে জানতেন না কিংবা পাত্তা দেননি। কিন্তু এই বইটিকে যদি আপনি একটু ভালো করে পাঠ করেন, তাহলে আপনি দেখবেন পুরো মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রাপ্ত সংবিধানকে, বাংলাদেশের প্রত্যেকটা অর্জনকে, মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া এবং গৌণ করবার প্রবল প্রবণতা এই বইয়ের মধ্যে আছে। এই বইয়ের ভিতরে ঘোষণাই দেওয়া হয়েছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থান হতে যাচ্ছে, বাংলাদেশে একটি বিপ্লব হতে যাচ্ছে, এবং এরপর তারা কি করবে সেইটার একটা আলাদা চ্যাপ্টার আছে। তারপরে আমরা কি করব বা বিপ্লবের পর করণীয়, সামথিং লাইক দিস। এই বইয়ের 163 পাতা থেকে যদি আপনি পড়া শুরু করেন, আপনি দেখবেন খুব পরিষ্কার করে লেখা আছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পর যে আমাদের যে সংবিধান, যেখানে গণতন্ত্রের কথা বলা রয়েছে, যেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যেখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, এই পুরোটাকেই একটি মুজিববাদী সংবিধান বলে আখ্যা দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, মুক্তিযুদ্ধের পরে প্রাপ্ত সংবিধান যার মূলনীতিগুলো মুক্তিযুদ্ধের আগে বহুল বা চর্চিত হয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ, আওয়ামী লীগের কর্মসূচি, নানানভাবে এই 4টি মূল যেই ধারা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগে 70-এর নির্বাচনে নানানভাবে সভা, সেমিনার, সিম্পোজিয়ামে বারবার করে বলছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের মূল ব্যাপারগুলোই ছিল এই 4টি মূলনীতি। এই মূলনীতিকে তারা বলছে মুজিববাদী, এবং মুজিববাদী বলে এবং বঙ্গবন্ধুকে একনায়ক বলে এই সংবিধানকেও এখন একনায়ক বলছে। কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের 72-এর পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে। আমি যদি অন্য সবাইকেও বাদ দেই, বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, বিএনপি, তারাও এই সংবিধান মেনেছে। এরশাদ ক্ষমতায় ছিল 9 বছর, তারাও এই সংবিধান মেনেছে। হোয়াট অ্যাবাউট দ্যাট? এবং এই সংবিধান নিয়ে প্রচুর আলাপও হয়েছে তার পক্ষে, এরাই বলেছে। সেটার কি হবে? আমাদের রাষ্ট্রের মূল স্তম্ভ সংবিধানকে, আমাদের সংবিধানের মূল কথা কি? 29 নম্বর অনুচ্ছেদের মূল কথা হচ্ছে সুযোগের সমতাকে বাধাগ্রস্ত করা যাবে না। রাষ্ট্র চাইলে শুধুমাত্র অনুগ্রহ সৃষ্টির জন্য সুযোগের সমতায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। আমরা বলছি সেটা অবশ্যই। কিন্তু ফরাদ মজাহার একটা দীর্ঘ সময় বলেছে, বা গত বছর থেকে মূলত তারা এই বইটাতে বারবার বলে এসেছে যে যদি একটি অভ্যুত্থান তারা করে, বিপ্লব করে, এবং সে নিশ্চিত ছিল যেটা হবে, এটা হবার পরে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। কেননা
সে বলতে চাইছে যে এই বিদ্যমান সংবিধানের অধীনে থেকে এই সংবিধান আপনাকে নানানভাবে অতি বিপ্লবী আচরণ করবে। অর্থাৎ সংবিধানের অধীনে যদি থাকেন তাহলে আপনি পুরনো সিস্টেমেই থেকে গেলেন, অনেক কিছু। অর্থাৎ নতুন করে আপনাকে সংবিধান রচনা করতে হবে এবং সেটা জনগণের মতামত নিয়ে পরিষ্কার করে লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি ক্ষমতা দখল করলেন, এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান, যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে, এবং ফরহাদ মজাহার এটা বারবার বলে আসছে, এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত? আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন? বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন? জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহকুমা, কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান ৭২-এর সংবিধানকে বাদ করে দিব, আমাদের নতুন সংবিধান আনবো? সেটার মতামত আপনার আছে? আপনি নেননি। আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন, বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন, সংস্কার প্রয়োজন। কিসের সংস্কার প্রয়োজন? কোনো মতামত ছাড়া, কোনো ভোট ছাড়া, নির্বাচন ছাড়া আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন? অর্থাৎ আপনি একনায়কতান্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন। এটাই হচ্ছে ইউনূসের বাহিনী, এটাই ফরহাদ মজাহারের বাহিনী। মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে এটি একটি ফ্যাসিবাদী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান। আপনি যদি এই বইটা পড়েন, হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান বিপ্লবের পর লেনিন ওয়ান পার্টি গঠন করেছিল। অর্থাৎ সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোনো পার্টি ছিল না, একটা মাত্র পার্টি। সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে, বলশেভিক, তাদের কথা শুনতে হবে, তাদের কথা জানতে হবে, এবং এভরিথিং। সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে, যে কৃষকদের কথা শোনার কথা বলা হচ্ছে, সবই করেছে এক নায়ক ভাবে। সেই ফ্যাসিজমের উদাহরণ দিয়ে আপনার এই পুরো বই ভরিয়ে ফেলেছে। মাও জেদুং এর কথা বলছে, আরেক চরম ফ্যাসিস্ট একটা লোক। সেই মাও জেদুং, সেই লেনিন, তাদের উদাহরণ দিয়ে আসছে। আবার কথায় কথায় ফুকো ঝাড়ছে, কথায় কথায় আপনার নানান দার্শনিকদের কথা বলছে। প্রত্যেকেই পাশ্চাত্যের দার্শনিক, 100 বছর, 200 বছর, 60 বছর, 70 বছর আগের দার্শনিকদের কথা। কথায় কথায় তার উদাহরণ দিচ্ছে। এই যে বললাম লেনিনের উদাহরণ, যে নিজেই ছিল একটা একনায়ক, আপনাকে একনায়কের উদাহরণ দিয়ে বই লিখছে। সেই থিওরি আবার মানতে বলছে, সেই থিওরি আবার বাংলাদেশে পালন করতে বলছে, আবার নিজেরাই সংবিধান বানিয়ে আবার বলছে যে আমরা আবার জনগণের মতামত নিব। কিন্তু তা হচ্ছে না। এই হচ্ছে এদের পুরো চিন্তাধারা। এখন এই 31 তারিখে তারা যেটা করতে যাচ্ছে, অর্থাৎ সংবিধানকে রদ করা, সংবিধানকে বাতিল করা, কেন? কারণ হলো, কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তার পদ থেকে অপসারণ করবে। সাংবিধানিক ভাবে তারা সেটা পারছে না, এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন, কারণ তিনি কোনো রেজিগনেশন দেননি। অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে যে বুঝতে পারছে যে তারা অবৈধ। দেখলাম যে এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ, সাংবিধানিক ভাবে আমাদের কোনো জায়গা নেই। কথাটা খুবই সত্যি। অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয়, তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে, অবৈধভাবে আছে, ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে। তাই তারা কি বুদ্ধি বার করলো, তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গাতে নিয়ে যাবে। তারা যুক্তিটা এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন, তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি, তাহলে এটা দ্বিতীয়বার। বুদ্ধির বহর দেখেন। অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি, তাই নতুন করে সংবিধান। কিন্তু রে ভাই, ফাঁসির দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি? এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ। এই যে এরা গণতন্ত্রের কথা বলছে, এরা নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধের একটা প্যারালালি বলছে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে, এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ। এই যে বলছে, এই যে তাদের প্রতি অশ্রদ্ধা। বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই রাজাকারের বাচ্চাদের চিনতে পেরেছিল। এরা যে রাজাকারের বাচ্চা, এই যে রাজাকার বললাম, চলুন আপনাকে আমি দুটো ভিডিও দেখাবো, এই দুটোর বক্তব্য একটু শুনে নেন, আমার আর কিচ্ছু বলতে হবে না। আপনি ওখানে ওই কি দিকে চলে গেলে কিন্তু আমি তখন 1971 সালে কয়জন রাজাকারকে কে হত্যা করেছে সেটা বিচার চাইতে বাধ্য হব। ঠিক আছে, আপনার এখানে রাজাকার আর উপরে পাকিস্তান মিলিটারির সাথে কি হয়েছে সেটারও তখন বিচার চাইতে হবে। কিন্তু আমরা অনেক দেখেছি 1971 সালে আমাদের সোকল্ড মুক্তি বাহিনী তারা যে ভায়োলেন্স করেছে আপনার বিহারীদের সাথে, বিহারি বালিকাদের সাথে, আমরা তো আমাদের কিছুই করিনি। পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। শুনেছেন মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে? অর্থাৎ রাজাকাররা যা করেছে এটা সঠিক ছিল, এটা বলছে হাসনাত। আর ইশাক বলছে সো কল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায়। এই ছেলেপেলেগুলো
এই ছেলেপেলেগুলো এই সহিংসতা করেছে, তারা এখন ক্ষমতাতে। এটা চিনেছে বঙ্গবন্ধু কন্যা, আপনারা চিনতে পারেননি। এখন এই লোকগুলো অর্থাৎ তাদের দীক্ষাগুরু বলছে গণতন্ত্রের কথা, একে ফ্যাসিস্ট বলছে, তাকে ফ্যাসিস্ট বলছে, চারদিকে শুধু ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট। অথচ সে বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে, তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না। সেই অধিকার তাদের পূর্ণভাবে আছে। একটা বোরিং কথা বলছেন, ফালতু কথা বলছেন, আজে বাজে কথা বলছেন, আপনার কথা শুনবো না। সে ধমক দিয়ে উঠেছে, আমার কথা শুনতে হবে, এই কথা শুনছো না কেন, বের হয়ে যাও। শুনুন আর সেই ধমক। এই কথা বলছেন তারা, এই আপনার কাছে কথা বলছেন, যারা কথা বলছেন বেরিয়ে যান দয়া করে, একটু দয়া করে একটু কথা শুনে, গুরুত্বপূর্ণ বিষয়। দেখলেন তো তার এই আচরণ, যে ফেসিজমের বিরুদ্ধে বলছে, যে ফেসিস্টের বিরুদ্ধে বলছে, নানান রকমের থিওরি কপচাচ্ছে, সেই লোকটির ভেতরের আসল চেহারা বের তো হবে। কতক্ষণ পর্যন্ত একজন নেকড়ে মেষের ছাল পরে থাকবে, তার নখ বেরোয় এসেছে, তার এই রুদ্রমূর্তি, অর্থাৎ তার কথা জোর করে হলেও শুনতে হবে। একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শোনান, তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে, বা এই দীক্ষাগুরুর গন্ডাররা এই দেশ কিভাবে চালাবে বুঝতেই পারছেন। অর্থাৎ বাংলাদেশকে ওরা মনে করছে যে ওদের একটা, যে ছোট বাচ্চারা খেলে না, আপনার ক্লে দিয়ে ল্যাবে বানানো কিছু ক্লে টাইপের আছে, কেউ ঘর বানায়, কেউ গাড়ি বানায়, বা এটাকে আবার ভেঙে আপনি আবার ধরা যাচ্ছে যে আপনি মানুষ বানিয়ে ফেলতে পারেন। অর্থাৎ এই বাংলাদেশকেও তারা এই কাদামাটির মতো ভেবেছে যে কখনো আমি সংবিধান চেঞ্জ করব, কখনো আমি এটা করব, কখনো ওটা করব। এই এত কিছুর ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন, এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে?